আসসালামু আলাইকুম এসএসসি 2025। আজকে আমরা একটা খুবই স্পেশাল ক্লাস করব। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের এসএসসি পরীক্ষাতে আমাদের যে ওয়েমার শিট থাকবে, আমাদের যে সৃজনশীলের খাতার উপরে যে ওয়েমারের একটা পেজ থাকবে এবং আমাদের পরীক্ষার হলে আমরা যে প্রেজেন্ট শিটে সাইন করব, এই নিয়মগুলো আসলে আমরা কিভাবে করব। আমরা এমন একটা ব্যাচ, যেই ব্যাচটা আমরা জেএসসি পরীক্ষা দেই নাই। জেএসসি পরীক্ষা না দেওয়ার কারণে আমাদের কিন্তু এই ওয়েমার শিটগুলো পূরণ করাতে অনেকটা সমস্যা রয়ে গেছে, বা আমরা কিন্তু আসলে এটা অভ্যস্ত না এই জিনিসটাতে। যে কারণে আমি আমার পক্ষ থেকে যতগুলো রিসোর্স থেকে পেরেছি, আমরা আমাদের মতো করে সকল পেপার কালেক্ট করেছি। যেই পেপারগুলো তোমাদের পরীক্ষার হলে তোমাদের হাতে থাকবে এবং যেই পেপারগুলোই মূলত পরীক্ষার সময় তোমাকে বিভিন্ন কাজে প্রয়োজন পড়বে, বিভিন্ন ঘর পূরণে বা গোল্লা পূরণ করানে। এবং এই জিনিসটা একটু খেয়াল করে দেখবা যে যদি আমরা কোনো একটা কারণে, আল্লাহ না করুক, যে কোনো একটা বৃত্ত ভরাটে ভুল করে ফেলি, তাহলে কিন্তু এই ভুলটাই আমাদের আসলে অনেক দিন পর্যন্ত টানতে হবে। অর্থাৎ আমাদের ফলাফলে কিন্তু একটা সমস্যা তৈরি হইতে পারে শুধুমাত্র আমাদের এই গোল্লা ভরাট করার কারণে। যে কারণে আমরা আজকে এটা একদম বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত শিখব, এবং আলোচনাটা খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা করব। আমরা হয়তোবা 10 থেকে 15 মিনিট এই আলোচনার মধ্যে আমরা আসলে এটা শেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের বোর্ড পরীক্ষাতে আমরা আমাদের ওয়েমার শিটগুলো পূরণ করব। তার আগে আমি একটু তোমাদেরকে বলে রাখি যে পরীক্ষার হলে আমাদের হাতে কি কি কাগজ থাকবে। পরীক্ষার হলে আমরা যখন যাব, পরীক্ষার হলে আমাদের হাতে কাগজ থাকবে আমাদের একটা অ্যাডমিট কার্ড থাকবে আমাদের কাছে। অ্যাডমিট কার্ডের চেহারাটা কিছুটা এইরকম। এটা একটা সায়েন্সের অ্যাডমিট কার্ড, এই জন্য সায়েন্সের বিষয়গুলো লেখা। তুমি যদি কমার্সের হও বা আর্টসের হও, এখানে তোমার যেই বিষয়গুলো আছে ওই বিষয়গুলো এখানে লেখা থাকবে। তারপরে আমাদের রেজিস্ট্রেশন কার্ড। এই রেজিস্ট্রেশন কার্ডটাও আসলে একটা সংগ্রহ করা রেজিস্ট্রেশন কার্ড। এখানে তোমার রেজিস্ট্রেশন কার্ডটা যেমন, ওই রকম একটা রেজিস্ট্রেশন কার্ড থাকবে। আচ্ছা, এরপরে তুমি পরীক্ষার হলে গিয়ে যখন বসবা, পরীক্ষা শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট আগে শিক্ষক এসে বা শিক্ষিকা এসে তোমাকে এইরকম একটা খাতা দিবেন। খাতা দিয়ে বলবেন যে তুমি তোমার খাতাটা রেডি করে ফেলো। এবং অনেকের পরীক্ষার হলে এই খাতা দেওয়ার সাথে সাথে ওয়েমার শিটটাও দিয়ে দিবে। আবার অনেকের পরীক্ষার হলে ওয়েমার শিটটা কিছুটা দেরি করেও দিতে পারে। বাট তোমার পরীক্ষা যখন শুরু হবে, ওই শুরু হওয়ার সময়ের মধ্যেই তোমার হাতে পরীক্ষার খাতা দুইটা চলে আসবে। এরপরে আমরা আসি আমরা এই একটা স্বাক্ষর করার একটা শিট পাবো, যেটাকে আমরা বলি প্রেজেন্ট শিট। এইটাও দিবে আমাদেরকে পরীক্ষার হলে আমাদেরকে সাইন করার জন্য। এবং আমরা যদি কেউ অতিরিক্ত পৃষ্ঠা নেই, যেটাকে আমরা লুজ শিট বলি, লুজ শিটটা। তো মোটামুটি 1 2 3 4 5 6 প্রশ্ন ব্যতীত পরীক্ষার হলে আমাদের হাতে এই 6টা কাগজ কিন্তু থাকবে। প্রশ্ন ছাড়া আমাদের হাতে এই 6টা কাগজ থাকবে। আচ্ছা, সবার প্রথমে আমরা চলে আসি অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড। এই দুটো কিন্তু পরীক্ষার হলে আমাদের হাতে থাকতেই হবে। অর্থাৎ যদি এই দুইটা কাগজ আমাদের কাছে না থাকে, আমরা কিন্তু পরীক্ষার হলে বসতে পারবো না। এবং অ্যাডমিট কার্ডে আমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটা জিনিসই কিন্তু উল্লেখ করা থাকে। অ্যাডমিট কার্ডে আমাদের রোল নাম্বারও থাকবে, অ্যাডমিট কার্ডে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও থাকবে। এবং আমি কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা দিব, যেমন কারো ফোর্থ সাবজেক্ট হতে পারে কৃষি শিক্ষা, কারো ফোর্থ সাবজেক্ট হতে পারে হায়ার ম্যাথ, কারো হতে পারে জীববিজ্ঞান। এক একজনের ফোর্থ সাবজেক্ট এক একটা হতে পারে, তাই না? আচ্ছা, তো ওই বিষয়গুলো কিন্তু এই যে কোড নং অ্যান্ড সাবজেক্ট, এই লিস্টের মধ্যে কিন্তু থাকবে। প্রকৃত অর্থে রেজিস্ট্রেশন কার্ডের খুব একটা প্রয়োজনীয়তা আমাদের পরীক্ষার হলে পড়বে না, তার কারণ রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে। আমরা যখন খাতাটা পাবো, খাতাটা পাওয়ার সাথে সাথে আমাদের কাজ পুরো খাতার এই যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলো কি পরিষ্কার আছে কিনা, এই যে এই বক্সগুলো আছে এগুলো কি পরিষ্কার আছে কিনা। অর্থাৎ শিক্ষক আমার হাতে যে খাতাটা দিয়েছেন, এই খাতাটা কি একটা ফ্রেশ খাতা কিনা, অর্থাৎ এই খাতার মধ্যে কোনো অতিরিক্ত দাগাদাগি আছে কিনা, এই জিনিসটা একটু আমরা চেক করে নিব। এটা চেক করে নেওয়াটা দরকার। এবং আমরা অনেকে একটু পণ্ডিতি করতে চাই। পণ্ডিতি করে আমরা এই খাতার অন্য জায়গায় একটু দাগাদাগি করার চেষ্টা করি। আমি খুবই সংক্ষেপে বলে রাখতেছি, আমরা যদি কোনো কারণে এই এরিয়াতে কোনো দাগাদাগি করি,
এই এরিয়াতে কোনো দাগাদাগি করি অথবা এই এরিয়াতে কোনো দাগাদাগি করি, তাহলে কিন্তু আমার পরীক্ষার খাতাটা যখন মেশিনে রিড করতে দেওয়া হবে তখন কিন্তু মেশিন আমার খাতাটা রিড করতে পারবে না। দ্যাট মিন্স আমার যে খাতা এইটা মেশিন কিন্তু পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারবে না। এই জন্য আমাদের যতটুকু দাগ মানে আমার যতটুকু পারমিশন আমাদের হাতে আছে, যতটুকু পূরণ করার অনুমতি আমার রয়েছে ততটুকু আমি পূরণ করব, বাকি কোনো জায়গাতে আমার হাত দেওয়ার কোনো অধিকার থাকবে না। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা আসলে এই জিনিসগুলো কিভাবে পূরণ করব। আমরা সবার আগে চলে আসি হচ্ছে আমাদের পরীক্ষার খাতাতে। পরীক্ষার খাতা বলতে সৃজনশীল পরীক্ষার যে খাতাটা আছে, সৃজনশীল পরীক্ষার খাতাতে। আমি আশা করছি সবাই এটা দেখতে পারছো, সৃজনশীল পরীক্ষার খাতায়। ওকে, এটা হচ্ছে আমাদের সৃজনশীল পরীক্ষার খাতাটা। আমরা 2025 সালে পরীক্ষা দিচ্ছি, তাহলে আমরা এখানে গিয়ে লিখবো এসএসসি 2025। আচ্ছা, একটু বড় করতে হবে কালিটা। আচ্ছা, আমরা এখানে সবার আগে লিখে নিব এসএসসি 2025। লিখে নিলাম আমরা এটা এসএসসি 2025। আচ্ছা, এসএসসি 2025 লেখার পরে এখন আমরা আসবো হচ্ছে আমরা কি পরীক্ষা দিচ্ছি, আমরা কি এসএসসি পরীক্ষা দিচ্ছি নাকি আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি। নিঃসন্দেহে আমরা এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছি, তাহলে আমরা এই এসএসসির ঘরটা খুব সুন্দর করে পূরণ করব এবং গোল্লা ভরাটটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, অর্থাৎ অনেক বেশি বড় করা যাবে না এবং আবার বক্সের মাঝখানে ফাঁকাও রাখা যাবে না। এবং পরীক্ষার হলে আমি চাইলেই যে কোনো কলম ব্যবহার করতে পারবো না। এই ঘরগুলো পূরণ করার জন্য অবশ্যই আমাকে কালো রঙের কলম ব্যবহার করতে হবে এবং এটা অবশ্যই বল পেন হইতে হবে। আমরা সবাই জানি কলমের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বল পেন আর একটা হচ্ছে সাইন পেন বা যেটাকে আমরা বলি জেল পেন। ওই জেল পেন বা সাইন পেন আমরা কেউ ব্যবহার করব না। তার কারণ আমরা যখন জেল পেন বা সাইন পেন কিছু ব্যবহার করতে যাব, এই ঘরটা পূরণ করার পরে এই কাগজটা নরম হয়ে যাবে এবং পরবর্তীতে কাগজটা ছিঁড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই কালো রঙের কালি ব্যবহার করতে হবে। কালো রঙের কালি ব্যবহার করার বাধ্যবাধকতা হচ্ছে মেশিন কালো রঙের কালি ছাড়া অন্য কোনো কালি বুঝতে পারবে না, তো মেশিন এটা রিড করতে পারবে না। আমরা অনেকে এটা চিন্তা করি যে না, যেহেতু প্রথমে পূরণ করতেছে তাহলে আগে একটু পেন্সিল দিয়ে পূরণ করি, তারপরে আমি আবার ওইটার উপরে কলম দিয়ে পূরণ করব। না, এটার মধ্যে পেন্সিল দিয়ে পূরণ করলেও হবে না, কারণ পেন্সিলের কালিটা এত বেশি কালো হয় না যতটা কলমের কালিটা কালো হয়। আমি আবারও বলছি, এই পেজটা কিন্তু তোমার মেশিনে দেওয়া হবে, মেশিন এটা আইডেন্টিফাই করবে। তো তুমি যদি এখানে কোনো ধরনের কোনো ভুল করো, মেশিন কিন্তু আর মানুষ না, মেশিনের কিন্তু নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই যে মেশিন এটা বুঝতে পারবে যে না, বেচারা কলমের বদলে পেন্সিল ব্যবহার করে ফেলছে। এজন্য অবশ্যই আমাদেরকে কি করা লাগবে, আমরা এখানে কালো রঙের কালি ব্যবহার করব এবং বল পেনই ব্যবহার করব। এখানে আমার আর কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, রোল নাম্বার লিখবো। তারপরে আমার রোল নাম্বারটা কত? আমার রোল নাম্বার হচ্ছে 57 47 37। 57 47 37। তাহলে আমি এখানে রোল নাম্বারটা লিখি। আমার রোল নাম্বার হচ্ছে 57 47 47 37। রোল নাম্বারটা আমরা লিখে নিলাম। আচ্ছা, আমরা রোল নাম্বারটা লিখে নিলাম, তাই না? আচ্ছা, রোল নাম্বারটা লেখার পরে আমরা যখন গোল্লা ভরাট করব, আমি চাইলে একবারে গোল্লা ভরাট করে ফেলতে পারি, আবার আমি চাইলে হচ্ছে আগে এরকম দাগ দিয়ে নিতে পারি। এই যে 5, তাহলে এইখানে 5, 7, এই যে এইখানে 7, 4, এই যে এইখানে 4, 7, এই যে এইখানে 7, 3, এই যে এইখানে 3, 7, এখানে হচ্ছে 7। আবার অনেকে দেখবা হচ্ছে কি স্কেল দিয়ে হচ্ছে পূরণ করতে চায়, অর্থাৎ দেখবা কি এরকম করে স্কেল নেয়, এরকম করে স্কেল নেয়, নিয়ে হচ্ছে দাগ দেয়। এই যে 5, 5-এর সোজাসুজি কোনটা আছে, এই যে এইটা। 7, 7-এর সোজাসুজি কোনটা আছে, এইটা। তুমি চাইলে ওইরকম করেও করতে পারো, অসুবিধা না। অর্থাৎ যেভাবে তোমার কাছে জিনিসটা নিরাপদ মনে হয় যে ভাই আমি এইভাবে দাগটা দিলে আমার এই দাগের মধ্যে কোনো ভুল হবে না, তোমার যেভাবে নিরাপদ মনে হয়। তারপর আমরা ঘরগুলো পূরণ করবো। এই যে এখানে ঘর লিখলাম 5, এরপর হচ্ছে আমাদের এখানে 7, এইখানে হচ্ছে যে 4, এখানে হচ্ছে আমাদের 7, এখানে হচ্ছে আমাদের 3,
এখানে হচ্ছে আমাদের 7। ওকে, রোল নাম্বারটা আমরা সবাই পূরণ করে ফেললাম। এন্ড তোমাদের মনে প্রশ্ন আসবে যে ভাই আমরা কি রোল নাম্বারটা বাংলায় লিখবো নাকি ইংরেজিতে? যেহেতু এই ঘরের মধ্যে নাম্বারগুলো ইংরেজিতে দেওয়া আছে, তার মানে আমাদেরকে বোঝানোই হচ্ছে যে ভাইয়া তুমি এই ঘরগুলো ইংরেজিতে লিখবা। এছাড়াও আমার অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটা কি বাংলায় লেখা নাকি ইংরেজিতে লেখা? ইংরেজিতে লেখা, তাহলে আমরা ইংরেজিতে লিখবো। এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নাই, আমরা অবশ্যই ইংরেজিতে লিখবো, এখানে বাংলা লিখবো না। আচ্ছা, কথা হইতে পারে যে ভাই আমি যদি এখানে 7 লেখার বদলে ভুল করে মনে করেন আমি এখানে 8 লিখে ফেললাম, ভুল করে এখানে আমি 8 লিখে ফেললাম, ভুল হইতেই পারে তোমার। তুমি এখানে 8 লেখার পরেও যদি এই ঘরটা 7 পূরণ করো তাইলে আর অসুবিধা নেই, তাইলে আর অসুবিধা নেই। কিন্তু তারপরেও তোমার দায়িত্ব হচ্ছে টিচারকে একবার দেখানো যে স্যার আমি এই ঘরে আমার 7 হবে, ভুল করে আমি 8 লিখে ফেলছি, তাইলেই হবে। আর তুমি যদি গোল্লা ভরাটে কোনো ভুল করো, একটাই সমাধান, সাথে সাথে টিচারকে জানাইতে হবে যে স্যার আমি এই 7-এর ঘরটা পূরণ করতে গিয়ে ভুল করে আমি 6-এর ঘর পূরণ করে ফেলছি, 7-এর ঘরটা পূরণ করতে ভুল করে আমি অন্য একটা ঘর পূরণ করে ফেলছি। যেটা ভুল হবে একদম অকপটে স্বীকার করতে হবে, স্যার আমি এটা লিখতে ভুল করে ফেলছি। যখনই তুমি বিনয়ের সাথে তোমার ভুলটা স্বীকার করবা, শিক্ষক দেখবা সাথে সাথে তোমাকে মাফ করে দিবে। শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যে এইটার সমাধানটা কি হওয়া উচিত। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারে। ভাই আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত? আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 20, 50, 100, 390। তুমি যেমনি মনে থাকে, ঠিক আছে, আমার এরকম করে মনে থাকবে 20, 50, 100। তাহলে এতটুকু আমরা আগে একটু লিখি, 20, 50, 100, 390 লিখে নিলাম। দরকার পড়লে তুমি আরেকবার ক্রস চেক করে নিবা ঠিক লিখছো কিনা। 20, 50, 100, 390 পুরোটা লিখে ফেললাম। আচ্ছা, লেখার পরে এখন রেজিস্ট্রেশন নাম্বারের ঘর কিন্তু অনেকগুলা, তো এইটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু সবচাইতে বেশি, এবং ম্যাক্সিমাম তোমরা গিয়ে ভুল করবা রেজিস্ট্রেশন নাম্বারে। রোল নাম্বারে এত বেশি একটা ভুল হবে না, কারণ রোল নাম্বারের ঘর তো হচ্ছে অল্প, রোল নাম্বারের ঘর তো হচ্ছে অল্প, ঠিক আছে। দেখো আমরা তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লিখি। 2-এর ঘর কোনটা? এই যে 2-এর ঘর। 0-এর ঘর কোনটা? এই যে 0-এর ঘর। 5-এর ঘর কোনটা? এই যে 5-এর ঘর। 0-এর ঘর এই যে 0-এর ঘর। 1-এর ঘর এই যে 1, 0, 0, 3, 9, 0। আমি জাস্ট প্রথমে একটু অল্প অল্প করে দাগ দিয়ে নিলাম যাতে করে আমার কোনো ঘরে যেন কোনো ভুল না হয়ে যায়, তাই না? আমি অল্প অল্প করে এটা একটু দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এখন আসো আমরা ঘরগুলো পূরণ করি। 2-এর জায়গায় এই যে আমি লিখে ফেললাম এখানে 2, 0-র জায়গায় এই যে আমি লিখে ফেললাম 0, 50, 5-এর জায়গায় এই যে আমি লিখে ফেললাম এখানে 5-এর ঘরটা পূরণ করলাম 5, 0-এর জায়গায় এই যে 0-র ঘরটা পূরণ করলাম, 1-এর জায়গায় এই যে 1, তারপরে আবার 0, এরপরে আবার 0, 0, এরপরে এই যে 3-এর ঘরে 3, এরপরে এই যে 9-এর ঘর, 9-এর ঘরে 9, এবং এই যে 0-এর ঘরে 0 লিখে দিলাম। শেষ। রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কি করে ফেললাম? একদম সুন্দরভাবে পূরণ করে ফেললাম। এখন আমাদের কি পরীক্ষা? বিষয় কোড লিখতে হবে, তাই না? আমি ধরে নিচ্ছি যেহেতু আগামী 10 তারিখ। আচ্ছা ভাইয়া আমি কিন্তু কারো প্রশ্ন দেখতেছি না, হ্যাঁ, এখন যদি কেউ প্রশ্ন করো আমি কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমরা আগে এটা একটু বুঝি ভালো করে, এরপরে আমরা প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, বিষয় কোডে কি লিখবো? যেই দিন যেই পরীক্ষা, যেই দিন যেই পরীক্ষা ওই দিন আমরা ওই বিষয়ের কোডটা লিখবো। এন্ড ধরে নিলাম প্রথম দিন আমাদের কি পরীক্ষা? প্রথম দিন বাংলা পরীক্ষা। আর বাংলা পরীক্ষার বিষয় কোড কত আমার তো মনে নাই। দুইটা দিক থেকে আমরা বের করতে পারবো। এক, আমরা অ্যাডমিট কার্ডে চলে যাব। অ্যাডমিট কার্ডে এই যে বাংলা প্রথম, বাংলা প্রথম বিষয় কোড কত? 101। নয়তোবা আমরা যখন হাতে প্রশ্ন পাবো, প্রশ্নের উপরেও আমাদের বিষয় কোড লেখা থাকবে, আমরা যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে দেখে নিতে পারবো। তাহলে বাংলার বিষয় কোড হচ্ছে 101। তাহলে এই যে বিষয় কোডের ঘরে আমরা যাব, বিষয় কোডের ঘরে গিয়ে আমরা লিখবো 101, অর্থাৎ 101। তাহলে এখন 101-এর ঘরটা আমরা পূরণ করি। এই যে 1,
1 পূরণ করে ফেললাম, শেষ। আমাদের কিন্তু এখানের ইনিশিয়াল কাজটা শেষ। অতিরিক্ত অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এন্ড আমি যখন পরীক্ষাটা শুরু করলাম তখন তো আমি জানি না আমার কতগুলো অতিরিক্ত পৃষ্ঠা লাগবে, কতগুলো অতিরিক্ত উত্তরপত্র লাগবে। তো এই ঘরটা ইনিশিয়ালি ফাঁকা থাকবে। পরীক্ষার শেষের দিকে যখন এই উপরের কাগজটা আমাদের ছিঁড়ে নিয়ে যাবে, তার আগে আমি গুনে দেখব যে আমার কয়টা লুজ পেজ লাগলো অথবা কয়টা লুজ পেজ লাগবে, কয়টা লাগলো বা আরো কয়টা লাগতে পারে। এন্ড ফর এক্সাম্পল, কারো 5টা লাগবে, কারো 2টা লাগবে, কারো 3টা লাগবে। এইখানে যেইভাবে লেখা আছে তুমি সর্বোচ্চ 19টা লুজ পেজ নিতে পারবা, সর্বোচ্চ 19টা। এবং আমি কখনো শুনি নাই যে কারো 19টা লুজ পেজ লাগছে, যদি সে চুরি করে বাসায় না নিয়ে আসে তাইলে। তুমি বড় জোর 5-6টা লুজ পেজ লাগবে বা 7-8টা লুজ পেজ লাগবে। যদি তোমার লুজ পেজ সিঙ্গেল ডিজিটে লাগে, অর্থাৎ 9টা, সর্বোচ্চ 9টা পর্যন্ত তোমার লুজ পেজ লাগে, তাহলে সবার প্রথমে লিখতে হবে 0, তারপরে লিখবা তুমি 9। যদি তোমার ওই লুজ পেজের সংখ্যা 2 সংখ্যার হয়, অর্থাৎ তুমি 10টা নিচ্ছ, 11টা নিচ্ছ, 12টা নিচ্ছ, সেক্ষেত্রে তার কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে তুমি ডিরেক্ট লিখে ফেলবা কত, যদি তুমি 10টা লুজ পেজ নাও তাহলে এখানে লিখে ফেলবা 10, যদি 11টা নাও লিখবা 11, যদি 12টা নাও লিখবা 12, যদি 13টা নাও 13। অর্থাৎ তখন তুমি যে কয়টা লুজ পেজ নিবা ওই কয়টা লিখবা। কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরই এত বেশি লুজ পেজ লাগবে না, ম্যাক্সিমামে লুজ পেজ লাগবে 3টা, 4টা, 5টা এইরকম। তো আমি ধরে নিচ্ছি তোমার 5টা লুজ পেজ লাগবে। যদি আমি আবারও বলছি, যদি 9টার 9 বা তার কমের লুজ সংখ্যা তুমি ব্যবহার করো, 9 অথবা 9-এর কম, বা গণিতের ভাষায় বললে একক সংখ্যা লুজ পেজ যদি তুমি ব্যবহার করো, তাহলে আগে লিখবা 0, তারপরে লিখবা ওই লুজ পেজ সংখ্যা। তো আমি ধরে নিলাম যে লুজ পেজ লাগছে তোমার 5টা, তো তুমি এই জায়গায় লিখবা হচ্ছে 5। তাহলে এখানে লিখবো হচ্ছে 0, তারপরে এইখানে লিখবো হচ্ছে আমরা 5, 0, এরপরে হচ্ছে 5। তোমার কাজ কিন্তু শেষ, তোমার কাজ কিন্তু শেষ, তোমার কিন্তু আর ইনিশিয়ালি কোনো কাজ বাকি থাকলো না। আচ্ছা, এখন একটা কাজ আছে, এই কাজটা মূলত টিচারের, যিনি পরীক্ষা হলে গার্ড দিবেন ওই টিচারের কাজ। কিন্তু যেহেতু টিচার ব্যস্ত থাকবেন, তাকে পুরো এক্সাম হলে যতজন মানুষ আছে সবার খাতাটা সাইন করতে হবে, সবার খাতার রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা তিনি একবার চেক দিবেন। তো তার হাতে কিন্তু সময়টা খুবই অল্প, আবার তার প্রশ্ন দিতে হবে, পরীক্ষায় গার্ড দিতে হবে, যে কারণে উনি তোমাদেরকে মাঝে মাঝে বলবে যে তোমরা এই 2টা ঘর পূরণ করে ফেলো, অর্থাৎ তারিখটা এবং বিষয়ের নামটা তোমরা লিখে ফেলো। যদি টিচার পারমিশন দেয়, আমি আবারও বলছি, এই 3টা বক্স কিন্তু টিচারের পূরণ করার কথা, টিচারের পূরণ করার কথা। কিন্তু যেহেতু টিচারের হাতে সময় একটু কম থাকবে, যে কারণে অধিকাংশ টিচাররাই বলবেন যে তোমরা এই 2টা ঘর, তারিখ এবং বিষয়ের নাম ও পত্র, এই ঘরটা তোমরা পূরণ করে ফেলো। তখন তোমরা পূরণ করবে যদি পারমিশন দেয়, আগে আগে কিন্তু কেউ পূরণ করবা না, ঠিক আছে? আচ্ছা, তারিখের ঘরে যাই। আমাদের বাংলা পরীক্ষা হচ্ছে এপ্রিলের 10 তারিখ, আমি বাংলাকে এক্সাম্পল ধরছি, ঠিক আছে? যেদিন যেই তারিখ হবে ওই দিন ওই তারিখ লিখবা। বাংলা হচ্ছে 10 তারিখে পরীক্ষা, তাহলে আমরা এখানে লিখব 10/04/2025। প্রথম দিন কি পরীক্ষা ভাই আমাদের? প্রথম দিন আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। তাহলে এই যে বিষয়ের নাম ও পত্র, বিষয়ের নাম হচ্ছে বাংলা, পত্র হচ্ছে কি প্রথম পত্র, তাহলে আমরা এখানে লিখব প্রথম পত্র, লিখে ফেললাম, শেষ। এটা কিন্তু টিচার পারমিশন দেওয়ার পরে আমি এই 2টা ঘর পূরণ করব। যেই ঘরটা আমি কখনোই পূরণ করব না সেটা হচ্ছে এই যে শিক্ষকের স্বাক্ষরের যে জায়গাটা, যখন যিনি পরীক্ষার হলে গার্ড দিবেন তার স্বাক্ষরের জায়গা হচ্ছে এই ঘরটা। এই ঘরটায় কোনো মতেই কিন্তু তুমি কোনো দাগাদাগি করতে পারবা না। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের খাতার এই কাজটা, সৃজনশীল প্রশ্নের খাতার কাজটুকু হচ্ছে এইটা। এখন যদি এইটাতে কারো প্রশ্ন থাকে বলতে পারো। ক্লাস শুরু করার আগে আমাদের ইচ্ছা ছিল, ক্লাস শুরু হওয়ার আগে আমাদের ইচ্ছা ছিল আমরা এটা শেষ করব হচ্ছে 10 মিনিটের মধ্যে, ক্লাসটা শেষ করবো 10 মিনিটের মধ্যে, বাট এটা কোনো সময়ই সম্ভব না, আমি এটা এখন বুঝতেছি। আচ্ছা, তারিখটা কি ইংরেজিতে লিখবো? একটা হয়েছে।
তারিখটা কি ইংরেজিতে লিখবো কিনা? হ্যাঁ লিখতে পারো তারিখ। বাংলা প্রথম পত্র কি ইংরেজিতে লিখবো? হ্যাঁ তুমি লিখতে পারো বাংলা ফার্স্ট পেপার, কোনো অসুবিধা নাই। মানে দেখো এই জায়গায় তুমি তারিখ ইংরেজিতে লেখো বাংলায় লেখো, 10ই তো তারিখ হবে। তুমি বাংলা প্রথম না লিখে তুমি কি লিখতে যাচ্ছ? বাংলা ফার্স্ট লেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এখানে তারিখ কথাটা বাংলায় লেখা আছে, বিষয়ের নাম ও পত্র এই কথাটা বাংলায় লেখা আছে, দেখো আমরা কিভাবে বুঝি যে কখন বাংলায় উত্তর কখন ইংরেজিতে উত্তর? দেখো এই জায়গায় লেখা আছে সব ইংরেজিতে এই সংখ্যাগুলো, দেখছো? এই কারণে আমি বুঝছি এই উপরের ঘরগুলো আমাকে ইংরেজিতে লিখতে হবে। এই জায়গায় তো আমাকে নামগুলো বাংলায় বলছে যে তারিখ লেখো, বলছে বিষয়ের নাম ও পত্র লিখো, তো এই কারণে আমি বাংলায় লিখছি। এখন কেউ যদি ইংরেজিতেও লেখো এইখানে কোনো ভুল নাই, এইখানে কোনো ভুল নাই। কিন্তু অবশ্যই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট, এরপর হচ্ছে বিষয় কোড আর অতিরিক্ত লুজ পেজের সংখ্যা, এই জিনিসটা সবাই ইংরেজিতে লিখবা, এখানে বাংলায় লেখার কোনো সুযোগ নাই। কথাটা কি বোঝানো গেছে ভাইয়া? আচ্ছা আমি একটু প্রশ্নগুলো তাহলে পরে নেই তোমাদের কাছ থেকে, হ্যাঁ? আচ্ছা তাহলে এইটার কাজ শেষ হয়ে গেল। আমাদের সিকিউর যেই খাতাটা দিবে, সৃজনশীল লেখার যে খাতাটা, সৃজনশীল লেখার খাতাটার কাজ শেষ। আচ্ছা তোমরা চাইলে এই যে জায়গায় এসএসসি, এইচএসসি, এরপরে এই যে ডিআইবিএস পরীক্ষা, এখানে তোমরা চাইলে এসএসসিতে টিক চিহ্ন দিয়ে রাখতে পারো, না দিলেও অসুবিধা হবে না। তার কারণ তুমি কিন্তু নিচে এই যে পরীক্ষার ঘরে এসএসসিটা পূরণ করছো, দিলে দিত না দিলে নেই, মানে এটা একদম মেজর কোনো কিছু না। অর্থাৎ এটার জন্য তোমার খাতা বাতিল হয়ে যাবে, রেজাল্ট আসবে না, এই ধরনের কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই। আচ্ছা এটা গেল। এরপর আমরা পাবো হচ্ছে আমাদের বহু নির্বাচনের খাতা, একই কাজ একই প্রসেস। আমরা একটু আগে যেই কাজ দেখলাম বা যেই প্রসেসটা ফলো করলাম, এখানে আমরা ঠিক একই প্রসেসটা ফলো করব। এখানে অতিরিক্ত একটা জিনিস আমাদের থাকবে, সেটা হচ্ছে আমাদের সেট কোড। সৃজনশীলে আমি যা যা পূরণ করছি, এমসিকিউ শিটে এসেও আমি হুবহু একই জিনিস পূরণ করব, শুধু একটা জিনিস অতিরিক্ত থাকবে, সেটা হচ্ছে সেট কোড। আচ্ছা আমি একটু পূরণ করে দেখাই। এই যে ওয়েমারটা কিছুটা এইরকম হবে, হ্যাঁ? এটা কিন্তু মানে আমাদের বানানো, আমাদের কম্পিউটার অপারেটর সার্জিন, ঠিক আছে, তিনি অনেক অনেক ভালো একজন মানুষ। উনি জাস্ট একটা গুগল থেকে একটা অনেক ঘোলা একটা ছবি আমি উনাকে দিছি, উনি এটা সুন্দর করে বানিয়ে দিয়েছে যাতে করে আমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারি আর কি। আচ্ছা রোল নাম্বারে আমরা আসি। সর্বপ্রথম লিখবো কি? রোল নাম্বার। ভাই রোল নাম্বার জানি কত ছিল আমার? আমার রোল নাম্বার ছিল 57 47 37, মনে আছে? না থাকলে আরেকবার একটু দেখে নিই। দেখো 57 47 37, তাহলে আমরা রোল নাম্বারটা এখানে পূরণ করি। রোল নাম্বারটা পূরণ করি। রোল নাম্বারটা কি কি ছিল ভাইয়া? এটা ইয়া কাজ করে না কেন? আচ্ছা একটু দেখবি, রিলোড না, এটা হচ্ছে ইয়া করার, দাগাদাগি করার অপশনটা বন্ধ করে দিছে সে। আচ্ছা আমরা দেখবো, কোনো অসুবিধা নেই। আমরা একটু তাহলে নোট থেকে ইয়া নিয়ে আসতে হবে। এই একটা মিনিট একটু সময় নিচ্ছি, হ্যাঁ? আমাদের একটু নোট থেকে তারপরে হচ্ছে কলমটা নিয়ে আসতে হবে ধার করে। আচ্ছা আমাদের রোল নাম্বার কত ছিল ভাইয়া? আমাদের রোল নাম্বার ছিল হচ্ছে 57 47 37। এই রোল নাম্বার তো এটাই ছিল, তাই না? 57 47 37, 57 47 37। ওকে, আমরা এখন ঘরটা পূরণ করি। এই যে 5-এর ঘর কই আছে? এই যে 5। 7-এর ঘর কই আছে? এই যে 7। তার একটু উপরে তুলতে হবে। আহা উপরে তুললে এটা ইয়া চলে যাবে, আর তাক বেশি উপরে তুলবো না। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের 4-এর ঘর, এটা হচ্ছে আমাদের 7-এর ঘর, এইটা হচ্ছে আমাদের 3-এর ঘর, এটা হচ্ছে আমাদের 7-এর ঘর, ঠিক আছে? ওকে ওকে, আমরা তাহলে এই ঘরগুলো পূরণ করে ফেলি। 5 5, তারপর হচ্ছে কি এখানে 7, তারপর হচ্ছে এটা 4, এরপর হচ্ছে 7 3, তারপরে আবার হচ্ছে এখানে 7 পূরণ করে ফেললাম। হ্যাঁ পূরণ করে ফেললাম। এখন একটু খেয়াল করে দেখো
যে আমি যখন এমসিকিউ প্রশ্নটা পাবো, এটা খুব ইম্পর্টেন্ট, আমার এমসিকিউ প্রশ্নে যেই সেট নাম্বার হবে আমার বন্ধুর অর্থাৎ আমার আগে, আমার পরে, আমার ডানে বামে যেই বন্ধুরা থাকবে তার সেট কোডটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। তো আমার প্রশ্নে যেই সেট কোডটা আছে ওই সেট কোডটা দেখতে হবে খাতার ডান পাশের উপরের দিকে ডান পাশের কোনায় আমার সেট নাম্বারটা লেখা থাকবে বা সেট কোডটা লেখা থাকবে। এখন ধরে নিলাম আমি গ নাম্বার সেট পাইলাম, তাহলে আমি এখানে লিখবো গ, লিখে এই গ নাম্বার ঘরটা আমরা পূরণ করব। গ লিখে আমরা কি করব, এই গ নাম্বার যে ঘরটা আছে আমরা তখন কি করব, এই গ নাম্বার ঘরটা পূরণ করব। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাই? এই পর্যন্ত কারো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এই পর্যন্ত তাইলে আমরা বুঝতে পারলাম। এই পর্যন্ত যদি বুঝতে পারি আমাদের কিছু করার নাই, একটা টেকনিক্যাল ইস্যুজ আছে এখানে, এখন সবগুলো একটু কষ্ট করে চলে যাবে, এর বাইরে আর কোনো অপশন নাই। আচ্ছা, আর এখন আসি রেজিস্ট্রেশন নাম্বার আর বিষয় কোডটা কিভাবে লিখবো। রেজিস্ট্রেশন নাম্বার আর বিষয় কোডটা, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখি রেজিস্ট্রেশন নাম্বার আমার কত ছিল ভাইয়া? এই রেজিস্ট্রেশন নাম্বার আমার কত ছিল? ছিল হচ্ছে 20 50 100। 20 50, এই সাউন্ডে কোনো সমস্যা নাকি? দেখো সাউন্ড ঠিক আছে? ওই কোন ছেলে জানি বলছে ভয়েসের সমস্যা, বের করে দে। ফাজিল একটা সিরিয়াস একটা ডিসকাশনের মধ্যে দুষ্টামি করতে আসে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারে কি বলছে, মানে কি দেওয়া আছে? 20 50 100, 20 50 100 390, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে গিয়ে লিখে ফেলি, 20 50 100 390। এটা দিয়ে আমরা আমাদের মতো করে ঘর যেগুলো আছে ওই ঘরগুলো আমরা পূরণ করে ফেলবো। রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পূরণ করতে হয়, ওইটা আমরা নিজেরাও জানি। সাউন্ডের সমস্যা নেই, কই আবার কমেন্ট করলো। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে পূরণ করতে হয় এটা আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে বিষয় কোড। আমরা যখন বাংলা পরীক্ষা দেব, বাংলার বিষয় কোড হচ্ছে 101, তখন আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে 101 এই জিনিসটা আমরা পূরণ করে ফেললাম, শেষ আমাদের। তাহলে কি ওয়েমার শিটের যে কাজটা ছিল ওই কাজটাও শেষ। এই জায়গায় তারিখ কোনো কিছু আমাকে লিখতে হবে না, এটা আমার ক্লাসের যিনি মানে পরীক্ষা যে গার্ডে যে টিচার থাকবে ওই টিচার কি করবে, ওই টিচারটা উনি সেটা পূরণ করে দিবে, এইখানে আমার কোনো কাজ নেই। এরপরে আমরা চলে আসি হচ্ছে আমার হাজিরার মধ্যে, মানে আমার যেই প্রেজেন্ট শিট, ওই প্রেজেন্ট শিটের মধ্যে, আমার যে প্রেজেন্ট শিট আছে আমাদের ওই প্রেজেন্ট শিটের মধ্যে আমরা আসি। আচ্ছা, আমরা আসি আমাদের প্রেজেন্ট শিটের মধ্যে। প্রেজেন্ট শিটটা আমি যখন প্রথম দিন যাব, প্রথম দিন একটু টাইম লাগবে, কারণ প্রথম দিন হচ্ছে আমাকে অনেক কিছু লিখতে হবে আর কি। আমাদের সময় এই জিনিসগুলো আমাদের নিজেদেরই লিখতে হইতো, এখন এই জিনিসটা লেখা থাকে কিনা আমি জানি না, বাট আমরা ধরে নিচ্ছি এটা লেখা থাকবে না, তোমাদেরকে লিখে নিতে হবে। আচ্ছা, কেন্দ্রের নামে তুমি যেই কেন্দ্রে তোমার সিট পড়ছে তুমি ওই কেন্দ্রের নাম লিখবা, যার যার কেন্দ্র যেইটা সেই কেন্দ্রের নামটা তুমি তোমার মতো করে এখানে লিখে দিলা। কোনো একটা মনে করো তোমার ABC কেন্দ্রে সিট পড়লো, তুমি এখানে লিখে দিলা ABC। কি হলো, এটা আসে না কেন? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তুমি ABC কেন্দ্রের নাম লিখে দিলে, তোমার যার যেটা কেন্দ্র হবে তুমি ওই কেন্দ্রের নাম লিখে দিবা। কেন্দ্রের একটা কোড থাকে, এই কোডটা হচ্ছে তোমার টিচার বলে দিবে যে তোমার কেন্দ্রের কোড কোনটা। এবার তুমি এখানে তোমার পুরো নাম লিখবা, মনে করো আমি আমার নামটা লিখে দিলাম এখানে মোহাম্মদ উজ্জ্বল, তুমি এখানে তোমার পুরো নামটা লিখবা। এবার তোমার রোল নাম্বার যেটা, তুমি রোল নাম্বার লিখবা। রোল নাম্বার, আমার রোল নাম্বার কত ছিল ভাইয়া? আমার রোল নাম্বার ছিল 57 47 37, লিখে দিলাম। পিতার নামের জায়গায় তুমি তোমার পিতার নাম লিখবা, তোমার পিতার নাম যেটা হোক XYZ যেটা হবে ওটা লিখে দিবা। মাতার নাম তোমার যেটা XYZ যেটাই হোক, তুমি কি করবা, এখানে তোমার মাতার নাম লিখে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত ভাইয়া? তোমার রেজিস্ট্রেশন নাম্বার যত ওইটাই লিখে দিবা। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত ছিল আমি ভুলে গেছি, কত ছিল জানি? 20 50 30, না সরি ভুলে গেছে, যেটা হোক
20 50 100 390 যেটা ছিল আর কি। এই জায়গায় তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল ওইটা লিখে দিবা। তুমি তোমার শিক্ষাবর্ষটা এখানে লিখবা, যেটা তোমার শিক্ষাবর্ষ হবে। তোমার যেই বিদ্যালয় অর্থাৎ তুমি যেই স্কুলে পড়াশোনা করছো, যেই স্কুলে তুমি পড়াশোনা করছো, বাংলায় লিখবা ভাইয়া, বাংলায় লিখবা, ঠিক আছে, বাংলায় লিখবা। তোমার যেই বিদ্যালয়ে তুমি পড়াশোনা করেছো ওই বিদ্যালয়ের নামটা তুমি লিখবা। ওই বিদ্যালয়ের একটা কোড আছে, ঠিক আছে, এই কোডটাও তোমার টিচার তোমাকে বলে দিবে বা তোমার রেজিস্ট্রেশন কার্ডে এই কোডটা দেওয়া থাকবে, তুমি ওই কোডের নামটা তুমি লিখবা। আচ্ছা, এরপরে হচ্ছে এইটুকু বুঝতে পারলাম, তাই না? এই জায়গায় খুব বেসিক ইনফরমেশনগুলো লাগে। এই জায়গায় খুব, ওই যে একজন লিখেছে 20 50 100 390। আচ্ছা, 20 50 100 390 রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যেখানেই লিখবা চেষ্টা করবা ইংরেজিতে লেখার। বাকিগুলো বাংলায় লেখো, ইংরেজিতে লিখো, কোনো অসুবিধা নেই। বাকিগুলো ইংরেজিতে লিখলে হবে, বাংলায় লিখলে হবে, কোনো অসুবিধা নেই। বাট বাকিগুলো যেন তোমার সব ইয়াতে হয়, এটা একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, তাহলে এটার কাজ কিন্তু আমাদের শেষ, এইটুকু কাজ শেষ। এরপরে আমরা আরেকটু দেখবো, এটা চলে যাবে এখন, তার কারণ আমাদের ওকে। এরপরে আমরা আসি হচ্ছে এই জায়গাটা আমাদের প্রতিদিন পূরণ করতে হবে। এই জায়গাটা আমাদেরকে কি করতে হবে? প্রতিদিন পূরণ করতে হবে। আমাদের 10 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা, তারিখ ওইখানে লেখাই থাকবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা, সেট কোড, এই জায়গায় দেখো সেট কোড। নৈবিত্তিকে আমি কোন সেট পাইছিলাম? গ সেট, তাহলে এখানে আমি লিখলাম গ। তারপর আমি কি পাইছি? সৃজনশীলে একটা সেট কোড থাকে, দেখবা খাতার উপরে একটা সেট কোড থাকে, ক খ গ, যে কোনো একটা সেট কোড থাকে। ধরে নিলাম আমি সৃজনশীলে ক সেট পাইছি, তাহলে এইখানে আমি লিখবো হচ্ছে ক। শিক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর, তুমি এইখানে তোমার সিগনেচারটা দিবা। এন্ড আমরা তো ছোট মানুষ, আমাদের এক এক সময় সিগনেচার এক একটা হয়ে যায়। তুমি দেখবা তোমার রেজিস্ট্রেশন কার্ডের বাম পাশে সবার নিচে, আবারও বলছি, রেজিস্ট্রেশন কার্ডের বাম পাশের সবার নিচে স্টুডেন্টের সিগনেচার নামের একটা অপশন আছে। ওইখানে তুমি একটা সাইন করে রাখছিলা ক্লাস 9-এ থাকতে, তোমার মনে আছে কিনা জানি না। যার সামনে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সে বের করো, দেখতে পারবা বাম পাশে সবার নিচে তোমার একটা স্বাক্ষর আছে। রেজিস্ট্রেশন কার্ডে তোমার যেই সাইনটা ছিল হুবহু ওই সাইনটা তুমি এইখানে লিখবা। ধরে নাও আমি সাইন করি মনে করো এইভাবে, তাহলে আমি এইভাবে লিখে দিলাম এইখানে। রেজিস্ট্রেশন কার্ডে যেই রকম থাকবে ওই রকম, আবারও বলছি, রেজিস্ট্রেশন কার্ডে যেই রকম ছিল ওই রকম করে সাইন করবা। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এরপরে এখন আসো, এখন হচ্ছে মেইন কথাটা। উত্তরপত্রের কাভার পৃষ্ঠায় ওয়েমারের ক্রমিক নং। আমার উত্তরপত্রের কাভার পৃষ্ঠায় একটা ক্রমিক নং আছে, একটা ক্রমিক নং আছে উত্তরপত্রের কাভার পেজের মধ্যে। আবার বলছি, উত্তরপত্রের যে কাভার পেজটা ওইটার মধ্যে আমার কি আছে? ওইটার মধ্যে একটা, ওটাকে কি বলে, ওইটার মধ্যে হচ্ছে আমার একটা নাম্বার আছে। যেমন আমি যদি তোমাদেরকে এই জায়গা থেকে দেখাই, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে আমার কাছে ওয়েমারটা ফটোকপি করা আছে, দেখছো? এই যে দেখো এক কোনায়, এই যে দেখো এক কোনায় ওয়েমারের একটা ইয়া আছে, একটা কোড নাম্বার আছে খাতার উপরে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে দেখো, দেখছো? এই যে ওয়েমারের উপরে এই সেম একই জিনিসটা তোমার যে সৃজনশীলের পৃষ্ঠাটা বা সৃজনশীলের যেই কাগজটা ওই কাগজের মধ্যেও আছে। আমি একটু এই জায়গা থেকে তোমাকে দেখাইতে হবে, তার কারণ হচ্ছে আমি এই জায়গা থেকে এখন মুভ করতে পারবো না। এই জায়গা থেকে মুভ করলে চলে যাবে আর কি ইয়াটা, এই জন্য আমার তোমাকে এই জায়গা থেকে দেখাইতে হচ্ছে। আমি আমার ফোন থেকে দেখাই। এই যে দেখো, এই যে আমার এই যে আমার সৃজনশীলের খাতাটা, সৃজনশীলের খাতার উপরে এই যে দেখো একটা কোড নাম্বার দেওয়া আছে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো সৃজনশীলের খাতার উপরে একটা কোড নাম্বার দেওয়া থাকে। আচ্ছা, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এগুলা কিন্তু চলে যাবে, দেখাইতে গেলে এগুলো চলে যাবে, চলে যাক, আমি দেখাই দিই। এরপরে এই যে দেখো, দেখছো? এই যে একটা কোড নাম্বার দেওয়া আছে, এই যে দেখতে পাইছো? এই যে একটা কোড নাম্বার দেওয়া আছে। এই কোড নাম্বারটা কিন্তু অনেক মেইন একটা জিনিস। অর্থাৎ এই কোড নাম্বারটা যদি কোনো কারণে এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমার খাতা হারায় যাবে, মানে তোমার খাতা কিন্তু খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই কোড নাম্বারটা দেখে দেখে লিখতে হবে। এই কোড নাম্বারটা কি আছে? T18079988836। এই জিনিসটা আমরা হুবহু কি করব?
হুবহু এই জায়গাটায় আমরা লিখে দিব। হুবহু এই যে উত্তরপত্রের কভার পৃষ্ঠায় ওএমআর ক্রমিক নাম্বার কি ছিল আমাদের? আমাদের ছিল হচ্ছে T1 8079988836 লিখে ফেললাম এটা। এরপরে অতিরিক্ত লুজ পেজের সংখ্যা এটা লেখার দরকার নাই। এরপরে এই জায়গায় হচ্ছে পর্যবেক্ষকের স্বাক্ষর, এখানে তোমার যে টিচার থাকবে ওই টিচার কি করবে? তিনি সাইন করবেন। ওই জায়গায় কি করবে? ওই টিচার সাইন করবে। বুঝা গেছে আমার কথাটা? আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলো ভাইয়া, আমার কথাটা কি বোঝা গেছে কিনা বললো। আচ্ছা, এইটার কাজ শেষ। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের লাস্ট পেজটা হচ্ছে আমার অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এটার কাজ খুবই সহজ। আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, তাই না? এসএসসি কত? এসএসসি 2025। তাহলে এখানে আমরা লিখবো এসএসসি 2025। অতিরিক্ত লুজ পেজের নাম্বারটা দেওয়ার জন্য আমরা কি করব? সবসময় এই কোণায় একটু নাম্বারিং করে রাখবো। মনে করে 1 নাম্বার নিছি 1 লিখে রাখবো। তাহলে যখন আমরা খাতাটা সেলাই করব তখন আমাদের জন্য কি হবে? সুবিধা হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা তাহলে এরপরে গিয়ে লিখি পরীক্ষার বিষয়। প্রথম দিন আমরা কি পরীক্ষা দিব? বাংলা। তাহলে এখানে আমরা লিখলাম বাংলা। কত নাম্বার পত্র এটা? প্রথম পত্র। বিষয় কোড কত? বিষয় কোড হচ্ছে 101 বা 101। পরীক্ষার তারিখ কত তারিখ? 10/04/2025। দিন কততম দিন? ওটা ফাঁকা রেখে দিলে হবে। এরপরে হচ্ছে এখানে যিনি পরীক্ষার হলে গার্ড দিবেন উনার স্বাক্ষর। এরপরে আমি কি করব? অনেকের আবার প্রশ্ন ছিল যে স্যার এই জায়গায় কি মার্জিন টানতে হয়? হ্যাঁ, এই জায়গায় তুমি তোমার মতো করে কি কইরো? তোমার মতো করে তুমি মার্জিন টেনে দিও। এই যে এইখান থেকে এই আমার দাগটা বাঁকা হইতে পারে, আর এই দাগ দিয়ে দেন তুমি তোমার মতো কি করে দিও? তোমার যে লেখা আছে ওই লেখাটা তুমি শুরু করে দিবা লুজ পেজের ক্ষেত্রে। বোঝা গেছে আমার কথা? এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনাটা। যদিও আমাদের আলোচনাটা আমাদের শেষ করার ইচ্ছা ছিল 10 মিনিটে, আলহামদুলিল্লাহ আমরা 36 মিনিট আলোচনা করে ফেলছি। আরো 36 মিনিট যদি আলোচনা করতে পারতাম তাইলে আরো বেশি মনটা ভরতো, মনে হইতো যে না আমরা অনেক ভালো আলোচনা করতে পারছি বা